হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমাদেরও চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর সকাল সকাল আজকে একটু সকালে সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মেয়েকে দিব। কেন বলো তো, ওই আমটা খাই না, বেশ 2-3 বছর হয়ে গেছে আম খেতে পারে না। ওর অন্যরকম একটা সমস্যা আছে, তার জন্য আম কিংবা কোনো ফল জাতীয় জিনিস বেশি একটা খায় না। আর ও যেহেতু ঝাল জিনিস পছন্দ করে, তারপরে ওই সমস্যাটার জন্য আম খেতে পারে না। আম খেলে আমটা খেলেই পেটের প্রবলেম হয়ে যায়। আর কিন্তু আজ এই বছর যেহেতু 2-1 বার খেয়েছে, খেতে পারছে, তার জন্য আমি যে বললাম তাহলে তুমি এটা আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে যাও। কেন বলতো, ও আর্টে চলে যাবে। আর ও যেহেতু চাটা কিছু খায় না সকালবেলা, আর আটের থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে যাবে। তাই আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে আমি ওর জন্য রেডি করে রেখে দিচ্ছি। ওকে বললাম যে তুমি তাহলে খেয়ে চলে যেও। আর ছেলে আবার বায়না আছে, ছেলে আবার ওগুলো খাবে না, ছেলে খাবে চা। ওর জন্য চা করলাম। আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপর একটু সবজি টবজি কেটে নিব, কারণ ফ্রিজে কিছুটা সবজি ছিল, ওই সবজিগুলোই বের করে নিলাম। বর যেহেতু বাইরে চলে গেছে ডাক্তার দেখাতে, আর কিছুটা সবজি ও রেখেই চলে গেছে, সবজি মাছ আর মাংস এনে রেখে গিয়েছিল। কারণ ছেলেটা প্রচণ্ড বায়না করে, আর রবিবার হলে ওর মাংস লাগবে। আগের দিনই কালকেই বলে রেখেছে, বম্মা আমার কিন্তু মাংস না হলে খাবো না, কালকে রবিবার। তাই আমি ভাবলাম ওর বাবাকে বলেছিলাম যে তুমি যাওয়ার আগে তুমি কিছু একটা বাজার টাজার করে দিয়ে যেও, কারণ আমি যেহেতু বাজারে যেতে পারি না, আর বাজারের লোকও নেই। তাই ও আবার 2-3 দিনের জন্য বাজারটা করে রেখে গেছে। আর যদি আসতে ওর দেরি হয় তাহলে আমি কাউকে দিয়ে কিছু একটা আনিয়ে নিব, না নিজেই যেতে হবে লাস্ট পজিশন। আর কিছুটা অনেকটাই পুঁই শাক ছিল, আর ওই পুঁই শাকগুলো সব কেটে নিচ্ছি এখন। আর কেটে নিচ্ছি কেন বলো তো, পুঁই শাকগুলো চচ্চড়ি করবো। আর সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ডালটা করে রাখবো, তারপরে দেখি কি হয়। আর যেহেতু রাতের বেলা নিমন্ত্রণ আছে, পাশের বাড়ি লোকনাথ পূজা। আর আজকে লোকনাথ পূজার দিন। আর যেহেতু আমার বাড়িতে প্রচণ্ড সমস্যা, তার জন্য আমি আর যেতে পারছি না। সব বছরই যাই, কিছু সকালবেলায় যে বাড়ির কাজ করে ওদের বাড়িতে ঠাকুরের কিছু কাজ করে তারপরে আসি। এই বছর আমি এক ফোঁটাও যেতে পারছি না, কারণ শাশুড়িমার শরীরটা খুবই খারাপ। আর কালকে রাত্রে উনি ঘুমের ওষুধ খেয়েছেন, তার জন্য উঠতেই পারছেন না মাথাটা নিয়ে। আর বেশ কিছুদিন ওনার ঘুম হয়নি, তার জন্য উনি ঘুমের ওষুধটা খেয়েছেন। যাই হোক, বড় যেহেতু বাইরে চলে গেছে, ওনারও একটা টেনশন, কি ডাক্তারে কি বলবে কি করবে। যেহেতু আমি ফোন করেছিলাম, কিন্তু বললো এমআরআই অনেক কিছু করতে, টেস্ট দিয়েছে, ওগুলো করছে। যাই হোক, আর এগুলো তারপরে আবার একটু পরপর ফোন হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আর যিনি গেছেন আমার ভাসুর, ওনার ছেলেরও টেস্ট টুস হয়ে গেছে, ওনারও মোটামুটি ট্রিটমেন্টের অনেকটাই ঠিক আছে। আর আসার পরে বোঝা যাবে কার কী প্রবলেমটা হয়েছে। আর এদিকে আমি সবজি টবজি কেটে নিব, কেটে নিয়ে সমস্ত ঘর দর পরিষ্কার করে নিই। তারপরে আমি আবার কিছু কাপড় ধোবো। আর বেশ কয়েকদিন থেকে কাপড় চোপড় ধোয়া হচ্ছে না বেশি একটা। কেন বলতো, ঘরে দুয়ারে প্রচণ্ড ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে। আর একটার পর একটা যেহেতু ঝুরঝামেলা চলছে, তার জন্য ভেবেছি যে কাপড় চোপড় কিছু দেবো। আর এদিকে দেখো, আমার যে মুরগিগুলো বেশ 2 মাস হয়ে গেছে ওদেরকে রাখা হয়েছিল, কিন্তু আমি আটকে রেখেছিলাম এতদিন, কারণ কাকের জন্য আমরা মুরগিগুলো বেরই করতে পারি না। আর 2-1 দিন হয়ে গেছে আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি এখন। আর ওই যে দেখতে পাচ্ছ মশারি, ওই মশারির ভিতরে আমার জায়ও কয়েকটা মুরগি রেখেছিল, ওগুলো আবার আটকে রেখেছে। এগুলোর থেকে অনেকটাই ছোট। আর আমার মুরগিগুলো যেহেতু বাড়ছে না, তার জন্য আমি ভাবলাম যা হয় হবে, থাকলে থাকবে, নালে নেই। আর ছেড়ে দিই। আর এদিকে আমার ভাইগনাও এসে গেছে, আর ওর মুখটাও দেখালাম না। যাই হোক, আর ভাইগনাও 2-1 দিন থেকে আছে। তারপরে আমি যতটুকু কাজকর্ম করি, তারপরে আমি আবার চলে গেলাম ওই কাপড় কাচতে। কেন বলো তো, আগেই বললাম যে বেশ কয়েকদিন থেকে কাপড় চোপড় খুব ছেঁড়া বেড়া হয়েছে, আর কাচতে পারছিলাম না। আর শরীরটা প্রচণ্ড, নিজেরও শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওগুলো কাচতেই হবে। আর তোমাদেরকে বলি একটা কথা, কারণ সব মেয়েদেরই কিন্তু বাবারাই কিন্তু তার কাছে বাবাদের কাছে মেয়েরা সবসময় এক কিন্তু রাজকন্যাই হয়। কেন বলো তো, আমি কিন্তু রাজকন্যাই ছিলাম, কিন্তু এখন রাজকন্যা থেকে এখন ঘুটিকুড়িনি হয়ে গেলাম। আর কি বলবো, কিন্তু সময় আর পরিস্থিতি আমার এই অবস্থাতে আসতে হয়েছে, কিছু করার নেই, নিজেও কিছু করতে পারলাম না, লাইফটাও সম্পূর্ণ এভাবেই চলে যাচ্ছে। যাই হোক, যেতে যেতে যা থাকে। আর
একটা সময় বাবাকে বলতাম যে বাবা আমার জীবনে এত সমস্যা কেন। বাবা বলতো মা আমি তোমাকে জন্ম দিয়েছি কিন্তু কর্মটা দিতে পারিনি। অনেক চেষ্টা করেছে আমার বাবা আমার জীবনের জন্য। মানে কি বলবো, হয়তো অনেক বাবারাই করতো না, কিন্তু আমার বাবা এতটাই চেষ্টা করেছে। আর অনেক সময় আমার বাবা কান্না করতো, কারণ আমার জন্য আর আমার একটা ছোট বোন আছে ওর জন্য। কারণ আমাদের দুজনের লাইফটাই একদমই অন্যরকম আমাদের সম্পূর্ণ ফ্যামিলির থেকে। গোষ্ঠী জাতি মানে বাপের বাড়ির দিকেও মায়ের বাড়ির দিকেও মানে আমরা দু বোনের লাইফটা একদমই প্রচণ্ড খারাপ যাচ্ছে। আর শুরু থেকেই খারাপ যাচ্ছে আমার লাইফটা, আর আমার বোনের লাইফটাও, দুজনের লাইফটাও। আর আমার বোনের লাইফের কথা তোমাদেরকে আরেকদিন বলবো। ওর জীবনের যতগুলো ঝড় তুফান গেছে, কিন্তু আমার বোন আসে না যেহেতু আমার বাড়িতে বেশি, ওর জীবনেও অনেক একটার পর একটা সমস্যা যাচ্ছে। আর যেহেতু আমার একটা ফেসবুক চ্যানেল আছে, তার জন্য আমি তোমাদেরকে বলতে পারি, যারাই শোনো যারাই দেখো যাই হোক। আর বাবার কথা আর কি বলবো, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে আমার বাবা চলে গেছেন। আর এখন আর কাকেই বলবো আমার দুঃখ কষ্টর কথা। আর উনি এত আদর যত্নে মানে আমাদেরকে মানুষ করেছে, মানে আর কি বলবো। আর এইভাবে মানে সব বাবারাই চায় তাদের মেয়েরা সবসময় সুখে থাক, আনন্দে থাক, খুশিতে থাক, কিন্তু আমার বাবাও চেয়েছিল। কিন্তু ভাগ্যের ফেরে আমাদের সবসময় বারবার একই পরিস্থিতিতে আসতে হয়, কিছু করার নেই। সবার ভাগ্যটা আর সমান হয় না, আর সবাই সবসময় মানে সাকসেস হতে পারে না। কিন্তু লড়াইটা আমাকে চালিয়ে যেতে হবে, আমি যতদিন বেঁচে থাকবো কিছু করার নেই। এভাবেই যতদিন চলতে পারি চলবো, চলতে চলতে একদিন চলে যাব আর কি উপরে। আর কিচ্ছু করার নেই, এভাবেই চলতে থাকি, দেখা যাক কতদিন মানে চলতে পারি। চেষ্টা করছি নিজেকে একটু শক্ত করার, কিন্তু উপায় নেই। আর এদিকে বড় যেহেতু বাইরে গেছে, একটা টেনশন, এতগুলো টেস্ট টুস হচ্ছে ওখানে। আর আমি যেহেতু যেতে পারি না, আর প্রথমেও যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও আমি যেতে পারিনি, তখনও আমি সিরিয়াস, তখন আমার মেয়েটা পেটে ছিল প্রায় 8 মাস, 8 মাস পার হয়ে গিয়েছিল। তখন আমি অনেক ছোটাছুটি করেছি, কিন্তু এত দূর যাওয়া আমার সম্ভব হয়নি, আর এখনও আমি যেতে পারছি না। কেন বলতো, তখন মেয়েটাকে মানে পেটে নিয়ে যতটুকুন দৌড়াতে পেরেছি, কিন্তু এখন পিঠে নিয়ে আমি আর দৌড়াতে পারি না। কেন বলতো, এখন বড় হয়ে গেছে, এখন মানে মেয়েদেরকে মানে রেখে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। বয়স যতই না হোক, কিন্তু হাতে পায়ে তো বড় হয়ে গেছে। আর বাচ্চাদের স্কুল টিস্কুলও বন্ধ। আর বাড়িতে এদিকে অসুস্থ একজনের পর একজন হয়েই যাচ্ছে, তারপর তার জন্য আমি আর যেতে পারছি না। আর এদিকে আমার বাপের বাড়ির থেকে কয়েকজন লোক এসেছিলো, কিন্তু ওদেরকে আমি দেখানো হয়নি। এই দেখো মিষ্টি নিয়ে আসছে, আমার ভাইস্তারা এসেছিলো, আর ওরা এসছে, ওদেরকে বসতে বললাম, অল্প 10-15 মিনিট বসলো। আর এদিকে আমি ওই কাপড় চোপড়, বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছি, বাইরে কিছু লেড়ে দিয়েছি আর কিছুটা ভিতরে লেড়ে দিলাম। কেন বলতো, বাইরে জায়গা হচ্ছিল না। আর এদিকে ঘরে ধোয়ার অবস্থা একদম খারাপ, কারণ কাপড় চোপড় সব ধুয়ে দিচ্ছি, বিছনা পাটি। আর আর এই দেখো কম্বল একটা, মানে একই কম্বল দুটো ধুয়ে দিলাম। আর এদিকে যে আমার শাশুড়ি মা, প্রায় 1টা বাজে, এখন উনি ঘুম থেকে উঠলো। কেন বলতো, উনি ঘুমে পড়ে যাচ্ছিলো, উঠছে আবার শুচ্ছে, উঠছে আবার শুচ্ছে, মানে ঘুমাতে পারছিল না, মানে তার জন্য ঘুমের ওষুধ খেয়েছিল, তার জন্যই এই অবস্থা। আর ওনাকে একটু খেতে দিলাম, যাই হোক খেতে দিলাম। দেওয়ার পরে আমি এই যে চান টান করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন ঠাকুর ঘরে যাব, পূজা টুজা দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। আর বেশ কয়েকদিন থেকে একটু পূজা দিতে লেটই হচ্ছে। কেন বলো তো, আমি মানে সারতে পারছি না, কোনটা সেরে কোনটা কত বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার দুপুরে রান্নাও হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ পুঁই শাক সর্ষে দিয়ে চচ্চড়ি করেছি, সকালবেলা দেখেছিলে। আর ওই যে মাংসটা রেখে গেছিলো, বর এনে গিয়েছিলো, আর তার জন্য মাংসটা রান্না করলাম। আর এদিকে ডাল করেছিলাম সকালবেলা, ওটাই রয়ে গেছে, জাল করে রেখে দিয়েছি। আর এদিকে করলা ভাজি করেছি। করার পরে তারপরে আরেকটা কাণ্ড ঘটে গেল ঘরে। যাই হোক, সারাদিন কাজকর্ম করলাম, কিন্তু এখন হঠাৎ করে মানে কলে মানে ছোঁয়া যাচ্ছে না, কলে কারেন্ট শর্ট করছে। বুঝতে পারলাম না কোথার থেকে শর্ট করছে, কোনো কিছু ধরা যাচ্ছে না, মানে কল, তারপরে আমার ঘরের সামনাটা সম্পূর্ণটা শর্ট হয়ে যাচ্ছে, জলে মানে হাত দিতে পারছি না। এখন হঠাৎ করে এমন পরিস্থিতি হয়ে গেলো, বুঝতে পারলাম না। সারাদিন ভালোই ছিল, আমি কাজকর্ম করছিলাম সারাদিন, রান্না বাড়া বাড়ির কাজ সমস্ত, যেহেতু তাড়াহুড়ো করে কাজ করতে হয়। কিন্তু হঠাৎ করে এমন হয়ে গেলো, বুঝলাম না। দেখি এখন লোক আনতে হবে, মানে শর্ট করছে। আমরা তো কোনো ব্যাপার না, যেমন তখন বাচ্চারা যদি ফট করে মানে ধরে ফেলে কল, ওদেরকেও শর্ট করছে। কিন্তু সকাল থেকে ভালোই ছিল, এখনই মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেল কলের মধ্যে পুরো শর্ট মারছে।
বুঝতে পারছি না, দেখি যোগাযোগ করছি সবার সাথে কারেন্টের লোক আনার জন্য। কীভাবে কী হচ্ছে দেখি। ঠিক আছে, যাই হোক, বাড়িতে আবার একটা ঘটনা ঘটলো। কেন বলো তো, আমরা সমস্ত সারাদিন কাজকর্ম করেছি, কিন্তু আমি কলে টাচ করতে পারছি না আমরা কেউ। মানে আমরা যেই কলটা ব্যবহার করি ওই কলে শর্ট করছে, আর তার জন্য তাড়াতাড়ি করে বাইরের থেকে লোক ডাকানো হয়েছে কারেন্টের। আর এখন বেজে গেছে প্রায় 6টার মতন, কারণ আসার পরে 2 ঘন্টা টেস্ট করেও মানে বার করতে পারলো না কোথার থেকে মানে শর্টটা হচ্ছে। আমার বাড়িতে কোনো আশেপাশে শর্ট নাই, কালেকশন নাই, কিন্তু কলে কীভাবে শর্ট করছে এই জিনিসটা বুঝতে পারছি না। আর উনি অনেকক্ষণ চেষ্টা করলো, 2-3 ঘন্টা চেষ্টা করলো, পারলো না, চলে গেলো। যাই হোক, কালকে আবার আসতে বললাম, আরেকজনকে পাঠাতে বললাম, আর বোর ওখান থেকে ফোন করে দিয়েছিল। আর তারপরে এখন এই দেখো 8টা বাজে, মেয়ে যাচ্ছে প্রসাদ খেতে ওই লোকনাথ পূজার। আর ও প্রসাদ খেয়ে এসে পড়েছে, তারপরে কিন্তু আমি যাব। কেন বলতো, আমি দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আমার 7:30 8টা বেজে গেছিলো। তা আমি যে প্রসাদ খেতে পারবো না, তার জন্য আমি একটু পরেই যাচ্ছি। আর ওইদিকে মেয়ে ঘুমিয়ে আছে আর ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো, এই যে প্রায় 9:45 বেজে গেছে। এই যে আমি বাবার কাছে চলে আসলাম, জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার আশীর্বাদ থাকলে একদিন না একদিন আমার জীবনে সুখ আসবে, এই চেষ্টায় আছি, আর এটাই চাবো ভগবানের কাছে। আর তারপরে এই যে দেখতেই পারছো, আর ওদের বাড়িতে আসলাম। আর এদিকে আমার পিসা শ্বশুর আর আবার তার বিয়ানি আর আমার পিসা শ্বশুর, উনি খুব ফুর্তিবাজ মানুষ, উনি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন, মুখ গোমরা পছন্দ করেন না। আর উনি শ্বশুর হিসাবে কম, বন্ধু হিসাবেই বেশি। আর ওনার বড় ছেলে এই যে প্রসাদ দিচ্ছে, আর সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছে, সবাই সুন্দর করে প্রসাদ খাচ্ছে। আর এদিকে আমার মানে সম্পর্কে যা হয়, যাই হোক, আমাদের নতুন বউ এই বাড়ির, আর খুবই ভালো, খুবই হাসি খুশি। আর এই বাড়ির সবাই হাসি খুশি থাকতে পছন্দ করে, যেহেতু ওনার 2 ছেলে, আর কোনো ঝামেলা নাই। আর বড় ছেলে বিয়ে হয়ে গেছে, আর ছোট ছেলে একটা বাইরে চাকরি করছে, বড় একটা র্যাঙ্কে। যাই হোক, আর ওনাদের যে আত্মীয় স্বজনরা এসেছে, ঘরে খেলা করছে, আর এদিকে সবাই বসে গল্প টল্প করছি। আর দেখতেই পারছো এখানে বসেই আছি। আর যেহেতু নিমন্ত্রণ করছে, না আসলে প্রচণ্ড মানে খারাপ পেয়েছে ওরা। আমি সারাদিন আসতে পারিনি, কিন্তু কিছু করার ছিল না, বাড়িতে এতগুলো সমস্যা রেখে আমি আসতে পারছিলাম না, উপায় নেই। পাশাপাশি বাড়ি, তবুও আসতে পারছিলাম না, কারণ বাড়িতে বরের একটা প্রবলেম। একটু পর ফোন করছে, শাশুড়ির শরীর ভালো না, তারপর বাড়ির এতগুলো কাজ, তারপরে আবার কলটা এই অবস্থা, মানে একটার পর একটা ঝামেলা এসেই যাচ্ছে। তার জন্য আমি আসতে পারিনি, তার জন্য ওরা একটু খারাপ পেয়েছে, কিন্তু খারাপ পেলেও আমি কিছু করতে পারলাম না। যেহেতু আমি সববারই আসি, তার জন্য ওদের খারাপ পাওয়াটা স্বাভাবিক। কারণ ওরা সমস্ত কাজকর্মে আমাদের যায়, আমরা যদি না আসি কেমন হয়। আর এই যে দেখতে পাচ্ছ, একটা কাকি আর একটা কাকু, আর এদিকে দেখছো বড় মা। এই কাকিটা খুবই ভালো, আমাদের পাশেই ছিল আগে, এখন অনেক দূরে চলে গেছে, ওরা বাইরে অন্য জায়গায় থাকে। আর এদিকে আমিও খেতে বসে পড়লাম। আর এদিকে আমার একটা দেওর খুবই ভালো, আমার পাশেই থাকে, পাশের বাড়ির। আর এই যে একটা দাদা, যাই হোক, এই যে বসে আছে। আর এই যে আমার দেওর, ওই যে ওদেরকে দেখাচ্ছে বলো, মানে ওরা গল্প টল্প করছে, কথাবার্তা, তাই ওদের সাথে ওই দেখাচ্ছে। যাই হোক, আর এদিকে আমার যে বাচ্চারা যারা মানে পরিবেশন করছিল, ছোট ছোট বাচ্চারা, ভাইস্তারা, আর আমি বসে পড়েছিলাম, আর আমার 2 ভাইগনাও বসে পড়েছিল। ওই 2 ভাইগনারও খাওয়া হয়ে গেছে, এখন ওরাও চলে যাবে, আর আমিও তাড়াহুড়া করছি। আর এই যে দেখো, ওই দাদাটা টাটা দিয়ে দিচ্ছে, আর উনিও খুব শান্তশিষ্ট মানুষ, একদম ভদ্রলোক। যাই হোক, আমাদের আপদ বিপদে ওরা অনেকটাই সাহায্য করে। আর আমি এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। প্রায় 10:30 বেজে গেছে, আর যেতে যেতে প্রায় 11টা বেজে যাবে, কারণ যাওয়ার পরে আবার ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে, ওর জন্য একটু প্রসাদ নিয়ে যাব, নিয়ে যেয়ে ওকে উঠিয়ে তারপরে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে আবার শুয়ে দিব। যাই হোক, আর এই যে আর ভাইগনাও যেহেতু বাড়িতে আছে, ভাইগনাকেও খেতে দেবো, ও যেহেতু খিচুড়ি খায় না। আর আজকের খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, কিন্তু একটু নুন কম হয়েছিল। যাই হোক, আর খিচুড়ি ছিল, পনির তরকারি ছিল, পায়েস ছিল, পায়েস বলছি কি, চাটনি ছিল। আর এই দেখুন বাড়িতে এসে পড়লাম, ছেলেকে উঠালাম, ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিলাম। আর আজকের মতন এখানে রাখি। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।